দর্শক, একুশে টেলিভিশন নিয়মিত আয়োজন ফ্যাক্ট চেকে আপনাদের সবাইকে স্বাগত। দর্শক, আজকে আমরা বিষয় নির্ধারণ করেছি মাঠের কথার সত্য মিথ্যা। মাঠে তো আমরা অনেক কথা শুনি, কেউ বলে মেঠো বক্তৃতা, কেউ বলে বাজারি কথা, কিন্তু তার ভিতরে কতটা সত্য আর কতটা অসত্য সেটি আমরা যাচাই করব। এ বিষয় নিয়ে আমাদের এখানে রয়েছেন, আমার একদমই ডান দিকে যদি বলেন, তিনি হচ্ছেন শরীফ ওসমান হাদি, মুখপাত্র ইনকলাব মঞ্চ। খুবই জানেন আপনারা সবাই ইনকলাব মঞ্চে, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠানে। থ্যাংক ইউ ভাই। তারপরে আছেন ফারুক হাসান, তিনিও মুখপাত্র গণ অধিকার পরিষদ। ফারুক হাসানকে আপনারা সবাই চেনেন। আর আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন আলাউদ্দিন মোহাম্মদ, যুগ্ম সদস্য সচিব এনসিপি। আলাউদ্দিন, শুনতে পাচ্ছেন তো আমাকে? শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি। তো এই যে মাঠের কথার সত্য মিথ্যা, এই মিথ্যা শব্দটি আমি কখনোই বলতে চাইনি, আসলে অসত্য। মাঠের কথার সত্য অসত্য, এখন সেটা যদি দেখতে চাই, আমাদের সঙ্গে হাদি রয়েছেন, শরীফ ওসমান হাদি। আমি সম্পর্কে হাদি বলবো। হাদি, আপনি আপনার ইনকলাব মঞ্চ, আমি জানি না এটি রাজনৈতিক সংগঠন না সামাজিক সংগঠন, আপনার কাছ থেকে শুনবো। বাট গরম কথা, আপনার কথা কিন্তু খুব ভাইরাল হয়, আপনি যা বলেন তা ব্যাপকভাবে মানুষ শোনে। আপনার কথা আমি সেটাও আলোচনা করব। কেউ বলে আপনি গালিকে একটি শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন। তো আপনি বিভিন্ন দল সম্পর্কে মন্তব্য করেন, এনসিপি, গণ অধিকার পরিষদ, বিএনপি। তো আপনার এই ধরনের একটি ক্লিপ আমরা দেখে নেই, দুটো ক্লিপ যদি আমরা দেখতে পারি। একটি ক্লিপে আপনি এনসিপি নেতাদের সম্পর্কে কথা বলেছেন, যেটি মোবাইল নিয়ে। আরেকটি ক্লিপ দেখব যেটাকে আপনি বলছেন এনসিপি জুলাই চেতনা নষ্ট করেছে। আমি একটু দেখি আপনার এই নরম গরম কথা। আমি কোনোভাবে ভেবে পাই না আমার যেই ভাই 400 টাকা 500 টাকার টি শার্ট পরতে 1 বছর আগে, সে এখন 5000 টাকার টি শার্ট থেকে পরে। একটা অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করতে যা ধার করতে হতো, তার হাতে এখন আইফোন থেকে আসে, এটা বলতে হবে। জি, আমরা কি আরেকটি ভিডিও ক্লিপ এখন দেখতে পাবো না পরে দেখাবো? জি, একটু পরে দেখব। তো এটা দিয়ে শুরু করি যে হাদি, আমি একটু বলি আপনার সঙ্গে যে আপনি তো রামপুর এলাকায় থাকেন। সেখানে যদি জুলাই আন্দোলন বলি, আমি জানি আপনি সেখানে নেতৃত্বের পর্যায়ে ছিলেন। আপনার আন্দোলনে রামপুরে অনেকে সংগঠিত হয়েছে। আপনি জুলাই চেতনায়কে ধারণ করে এই ইনকলাব মঞ্চ গঠন করেছেন। আর এনসিপি যে নেতাদের কথা বলছেন, তারাও তো জুলাই চেতনাকে ধারণ করে। অবশ্যই। তো তাদের ব্যাপারে এরকম কথা বলছেন, দামি মোবাইল, এই পর্যন্তই না? আপনি কি আরো কিছু বলতে চান? এটিকে আমি সত্য ধরে নেব আপনার এই কথা? আচ্ছা, প্রথম কথা হলো এইটা যেই প্রোগ্রামের এখানে দুজন উপদেষ্টা উপস্থিত ছিলেন, আর এই ক্লিপটা আসলে এনসিপির নাম বলে আমরা বলি নাই, কারণ এই প্রোগ্রামটায় 1000-এর বেশি জুলাইয়ের আহত যোদ্ধা ছিল। ওসমানী স্মৃতি মিলনায়তনের প্রোগ্রামটা ছিল, এবং জুলাইয়ের আহত যারা একদম চোখ নাই হাত নাই, দেখলেই ভিজিবলি মানে মনে হচ্ছে যে আহত, তারা উপস্থিত ছিলেন। তো এখন যেটা হয়েছে, এই স্টেজে তো অনেকের সাথে সার্জিস আলমও ছিলেন। তো এই জন্য অনেকে রিলেট করবার চেষ্টা করছে যে এটা কি আমি সার্জিস আলমকে বলেছি কিনা। আমার ব্যাপার হলো, দেখেন, আমাদের একটা ব্যাপারে খেয়াল করবেন, আমরা কারো ব্যাপারেই কিছু বললে আমরা অত ইঙ্গিতপূর্ণ বলি না, আমরা রাগ ঢাক করি না, আমরা স্পষ্টই বলি যে এটা সেনাবাহিনীকে বলছি, বিএনপিকে বলছি, এনসিপিকে বলছি, জামাতকে বলছি। এটা ছিল টোটাল সবাইকে নিয়েই। ধরেন, বাংলাদেশের যারা পুরনো রাজনৈতিক দল, তাদের হাজারটা সমালোচনা আছে এবং তাদেরকে মানুষ পছন্দ করে না বলেই বিএনপি বা জামাত ইসলামী অপরাপর যেই দলগুলো এত আন্দোলন করেছে, শতভাগ গণমানুষের আন্দোলন করে তুলতে পারে নাই, তাদের অনেক ত্যাগ আছে। কিন্তু এই যে আমাদের ভাই বোন যারা, সেটা কেউ এনসিপিতে যাক, অনেকে তো ছাত্র দলেরও আছে, রাইট, অন্যান্য দলও আছে, ভাইরা তো দীর্ঘদিন ধরে আন্দোলন করছে। তো আমি এক্স্যাক্টলি এটা কমন সবার জন্যই বলেছি যে যাদেরকে বিশ্বাস করে মানুষ এই আন্দোলন করছে, জীবন দিয়েছে, তো তাদেরকে যদি যে আজ থেকে 1 বছর আগে হলের যেই বন্ধু দেখতো সে 500 টাকার একটা টি শার্ট পরতো, এখন যদি সে একটা টি শার্ট 3000 টাকায় পরে, স্বভাবতই তার মনে প্রশ্ন আসে যে এই টাকাটা কোত্থেকে পায়। আইফোনের ব্যাপারে আমাকে অনেকে পরে বলেছে যে ভাই, আইফোন কিনলেই তো আর সবাই 16 প্রো নতুন কিনে না, বাজারে তো কম দামেও সেকেন্ড হ্যান্ড থার্ড হ্যান্ড আইফোন কিনতে পাওয়া যায়। বাট এটা একটা রেটোরিক যে এই যে আমার ফোনটা পাল্টে যাচ্ছে, আমার কাপড় চোপড় পাল্টে যাচ্ছে, তো এইটা ন্যূনতম প্রশ্ন করতে পারা, এমন যেমন জিজ্ঞেস করার পরে তারপর উত্তর দিচ্ছে ভাই এটা আমি এটা করেছি। কারণ এখন আপনি হয়তো, আমি জানিও না আপনি আমাকে প্রশ্ন করবেন কিনা, আমি বলে রাখছি, আপনি তো আমাকে জিজ্ঞেস করবেন যে কিছুদিন আগে সিঙ্গাপুর করে এসেছি,
এটা আপনার ওখানে আছে কিনা ক্লিপস আমি জানি না, তো আমি কোত্থেকে এসেছি। সুতরাং এটা আমার ক্লিয়ার করা দরকার যে আমি আমার মঞ্চের এক পয়সাও খরচ না করে এবং পুরো কমিটির কাছে অনুমতি নিয়ে, আমার পরিবারে আমার ভাই ট্যুরিজম কোম্পানি আছে এবং তার কাজে তার পয়সা আমি গেছি এবং এসেছি। সিঙ্গাপুর কেন গিয়েছিলেন? সিঙ্গাপুর গিয়েছে বিকজ তার কয়েকটা হসপিটালের সাথে, মাউন্ট এলিজাবেথ আরো বেশ কিছু হসপিটালের সাথে তাদের একটা B2B কন্ট্রাক্ট সাইন, যেটাকে বলে যে মেডিকেল ট্যুরিজম। তো এইটার জন্য ওখানে তার আরো নিজের লোক দরকার ছিল। আমি একটা ইউনিভার্সিটিতে পড়াই, ফাঁকে বলি, যেহেতু আমি ইউনিভার্সিটিতে পড়াই তো আমি ইংলিশেরও বহুদিন ধরে ইংলিশ পড়াই, তো ওখানে ইংলিশে এফিসিয়েন্ট এমন কাউকে দরকার ছিল আমার ভাইয়ের সাথে। সুতরাং আমি তাকে কোম্পানি দিতে এই আমার পারিবারিক কাজে গেছি। কিন্তু এই যে আমি আপনাকে বললাম এই ব্যাখ্যাটা, এই প্রশ্ন যে আপনারা আমাদেরকে করতে পারবেন, এইটাই হলো জুলাইয়ের নতুন স্পিরিট, যে প্রশ্ন জারি রাখতে হবে। ব্যাখ্যা দিলে ফাইন, কিন্তু এই যে প্রশ্নটা, এটা আপনি আমাকে বলবেন না হয়তো, তবুও আমি বললাম যে আমাকে এটা বলতে পারতে হবে। আমি তো এর 20 দেশেও ঘুরি, আমি কার পয়সা ঘুরে এসেছি, আমার নিজের পয়সা না অন্য কারো পয়সা, আমাকে বলতে পারতে হবে। এই যে জবাবদিহিতার জায়গাটা, এটাই আমরা নিশ্চিত করতে চাই। তো একই প্রশ্ন আমরা অন্যান্য দলকে কেন করি না? কারণ বিএনপি, জামাত ইসলামী, যারা যে পুরনো রাজনৈতিক দল, তারা তো নতুন হোপ কিছু দিতে পারে না মানুষকে, সুতরাং তাদের কাছে তো প্রত্যাশাও নাই। সুতরাং আমি নিজে এনসিপি না করলেও আমাদের ভাই বন্ধুরাই তো এনসিপি করছে, সুতরাং হাজারটা সমালোচনা সত্ত্বেও আমি বলেছি তাদেরকে সফল হতে হবে। না, একটি বিষয় আপনাকে আমি প্রশ্ন করতে চাই। আপনি তো এই যে 500 টাকার টি শার্ট 5,000 টাকা ধরেন, মোবাইল ফোন সেটা আপনি বলছেন যে এখন আইফোন, মানে আরো কোনো ডেভেলপমেন্ট আছে কিনা, মানে সাইকেল থেকে গাড়ি, আমি একটু জানতে চাই আপনার কাছে। এখন ধরেন আপনার অবজারভেশন কি? এইটা তো অনেক দলেরই। এখন ধরেন কিছু হলো, এটা মিডিয়া আরো কনফার্ম করতে পারবে, যেমন আজকে যেটা দেখলাম যে বিএনপির বেগম জিয়ার যিনি একজন উপদেষ্টা, সাবেক সচিব আব্দুল সত্তার সাহেব, উনি একটা এলিগেশন এনেছেন যে এই উপদেষ্টা পরিষদের মধ্যে 8 জনের ম্যাসিভ দুর্নীতির ব্যাপারে ওনার কাছে তথ্য আছে। তো আমি এটা এখনো প্রকাশ করেন নাই, যদি উনি কখনো প্রকাশ করেন তারপরে আবার তাদেরকেও বলতে হবে এটা সত্য না মিথ্যা, তাদেরও সুযোগ দিতে হবে। কিন্তু আমরা যেটা দেখেন যে যেই জায়গাটা তৈরি করবার চেষ্টা করছি, নিশ্চয়ই কেউ না কেউ তো পয়সাপাতির মালিক হয়েছে। 8 জনের সচিবের ব্যাপারে যে কথাটা উঠছে, সরকারের 8 জন উপদেষ্টা, সেটা উনি বলেছেন। এখন আমার যেটা ভালো হয় যে আপনারা যদি ওনাকে জিজ্ঞেস করেন যে উনি যেহেতু জানেন তাহলে এটা প্রকাশ করুক। একটা নির্বাচিত সরকার আসার আগেই এটা প্রকাশ করলে পরে, এখন ওনারা যদি এটাকে পলিটিক্যাল টুল হিসেবে ব্যবহার করেন যে নির্বাচনের আগে দিব, এটা না করে এই জাতির কল্যাণের জন্য কেউ যদি জানে সেটা প্রকাশ করে দেওয়া উচিত। আপনার মিডিয়া জিজ্ঞেস করতে পারবেন, আমরা প্রশ্ন করতে পারবো, এইটা তো জরুরি। আমরা এই প্রশ্নের জায়গাটাই আসলে নিশ্চিত করতে চাই যে কেউ প্রশ্নের ঊর্ধ্বে নয়, প্রত্যেককে ন্যূনতম একটা কৈফিয়তের জায়গা নিশ্চিত। আপনার কাছে আসবো আমি, আরো ডেভেলপমেন্ট উত্তরণ এটা ঘটছে কিনা। আমি একটু এনসিপির আলাউদ্দিন মোহাম্মদ আপনার কাছে যেতে চাই, আপনি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা আর ওই মোবাইল আর এতেই সীমাবদ্ধ থাকতে চাই না। অন্ততপক্ষে 10 জন এনসিপি নেতা এখন শোকজের পর্যায়ে রয়েছেন এবং সর্বশেষ কক্সবাজার ট্রিপের আপনারা শোকজ করেছেন, তার নানা রকম ব্যাখ্যা, কেউ গভীরভাবে চিন্তা করতে গিয়েছিলেন। আপনার কাছে আমার প্রশ্ন, 5 আগস্ট স্বৈরশাসকের পতন ঘটেছে, আমি এনসিপি বলছি না, এই তরুণরাই আপনাদের, তাদের সেই যে তরুণরা নেতৃত্ব দিয়েছে তাদের একটি অংশ এনসিপি। তো সেই 5ই আগস্ট কক্সবাজার যাওয়ার গুরুত্ব কতখানি, ভাবনার জন্য কতটা প্রয়োজন ছিল, যদি একটু ব্যাখ্যা করতেন আমার কাছে। ধন্যবাদ। এই ইস্যুটা ব্যাপক আলোচিত হয়েছে, তো ইতিমধ্যেই আপনারা ব্যাখ্যাও শুনেছেন, আমিও বিভিন্ন স্থানে বলেছি। 5 আগস্ট সত্যিকার অর্থে এটা আমাদের জন্য একই সাথে আনন্দের, বেদনার, হতাশার এবং নতুন সম্ভাবনা জলাঞ্জলি দেওয়ার, এবং কিছু ক্ষেত্রে আবার নতুন সম্ভাবনার উপর ভিত্তি করে নতুন বাংলাদেশের স্বপ্ন বিনির্মাণেরও। তো এখন আনন্দের, যারা রাজপথে আন্দোলন করেছে, বেঁচে ছিল, তাদের জন্য এটা আনন্দের। যে শহীদ পরিবার আছে তাদের জন্য এটা চরম আপনার দুঃখের এবং বেদনার। একই সাথে যারা আহত আছেন তাদের জন্য এটা হতাশার। তো এই দিনটাকে আপনি দেখবেন যে সরকার যদিও কিছু ট্রেন এবং কিছু আপনার ভেহিকল ব্যবস্থা করেছেন আসার জন্য, কিন্তু ব্যাপক প্রচার প্রচারণা না থাকা সত্ত্বেও এবং রাজনৈতিক দলগুলো ওভাবে আপনার তাদের নেতা কর্মীদেরকে আসার জন্য বলেছে, এরকম আমরা দেখি নাই। তারপর আমরা যেভাবে দেখেছি যে মানিক মে এভিনিউতে সাধারণ মানুষের ঢল নেমেছে, বিভিন্ন মানুষ রাজনৈতিক পরিচয় ভেদাভেদ ভুলে তারা সামিল হয়েছিলেন। সেরকম একটা দিবসে গত বছরে এই আন্দোলনের যারা অগ্রভাগে ছিলেন তাদেরকে পেলে মানুষ স্বাভাবিকভাবে উচ্ছ্বসিত হতো, শহীদ পরিবার আনন্দিত হতেন এবং সবার মধ্যে একটা আনন্দের লহমা ছড়িয়ে পড়তো। এক্ষেত্রে যেটা ঘটেছে, তাদের হয়তো বা যুক্তিযুক্ত কারণ আছে যেটা তারা ব্যাখ্যা দিয়েছেন।
বাট আমার যেটা মনে হয় এটা সবাই তো আর যায়নি, তারা 5 জন গিয়েছেন, তাদের চৈতন্যের স্তর যে পর্যায়ে গিয়েছেন তারা সেভাবেই সেটাকে ব্যবহার করেছেন। এটা নিয়ে আমার আলাদা ভাবে বলার কিছু নেই। তবে আমি কিন্তু মনে করি যে আপনারা তো ব্যাখ্যা শহীদ চেয়েছেন, পরিবারের মানে কথা স্মরণে তাদের রেখে চৈতন্যের এবং স্তর তো আপনাদেরকেও এফেক্ট করে। একটু আমি প্রশ্ন করি যে একজন বলেছেন যে গভীরভাবে সমুদ্র তীরে ভাবতে গিয়েছিলেন, একজন বলেছেন যে আপনাদের জুলাই পদযাত্রায় ক্লান্ত হয়ে একটু রিল্যাক্স করতে গিয়েছিলেন, আর আপনাদের তরুণদের সেই দিনটা হচ্ছে 5 আগস্ট। তো আপনারা তো নিশ্চয়ই আপনাদের বিষয় বলেই তো শোকজটি করেছেন, আপনাদের সেই উত্তর এবং এরপরে কিন্তু কথা বলেছে, আপনাদের শোকজের পরও তারা কিন্তু কথা বলেছেন, ওটাকে ধামাচাপা দেওয়ারই চেষ্টা করছেন। আপনারা কি লক্ষ্য করছেন, বা তারা যে এ পর্যন্ত জবাব দিয়েছে তাদের কি আপনারা সন্তুষ্ট? না, একটা বিষয় দেখেন যে তারা সিনিয়র নেতৃত্ব এবং আহ্বায়ক এবং সদস্য সচিব তাদের জায়গা থেকে শোকজ দিয়েছেন। মূলত রাজনীতি তো চলে পারসেপশনের উপর ভিত্তি করে, এবং আমরা যে অবস্থা রাজনীতিতে এসেছি, আমাদের কাছে জুলাই শহীদ এবং আহতরা আছেন, এবং এই জুলাই কেন্দ্রিক দিবসগুলো পরম শ্রদ্ধার, এবং আমরা সংবেদনশীলতার সাথে সেগুলিকে অনুভব করি। জীবনে সেগুলো থেকে শিক্ষা এবং চেতনা গ্রহণ করে সামনের দিকে এগিয়ে চলতে চাই। এবং তাদের এই প্রস্থান রাজধানী ছেড়ে আম, তাদের গ্রাউন্ড থাকলেও আমার মনে হয় যে এই কাজটা হয়তো বা না হলেই মানুষ হ্যাপি হতো, এবং যারা অভ্যুত্থানকারী ছাত্র জনতা তাদের কাছে দিবসটা আনন্দের হতো। কারণ তারা হয়তো বা সংসদ ভবনের প্রিমিসে জাতীয় বীর হিসেবে অন্যদের সাথেও তারা উদযাপন করতেন। তো সেটা আমাদের জন্য মিসিং। কিন্তু প্রকৃতির নিয়মে আসলে সবসময় সবকিছু পাওয়া যায় না। আমার মনে হয় আমরা আবার অন্য কোনো সময়ের জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু একটা বিষয়, রাজনৈতিক নেতৃত্বের ক্ষেত্রে বাংলাদেশে স্বাভাবিকভাবেই আহ, আহ, একটা বড় পরিবর্তন ঘটে গিয়েছে জনগণের মনস্তত্ত্বে, এবং সেই পরিবর্তনকে যদি আমরা ধারণ করতে পারি আমরা টিকে থাকবো, ধারণ করতে না পারলে আমরা হারিয়ে যাবো, এটাই স্বাভাবিক। জি এবং এটা নিয়ে আমরা দলগতভাবে মনে হয় খুব বেশি জি ভাবছি না, জি আমরা জি এগিয়ে জি যেতে জি, চাচ্ছি আপনার সামনের আপনার দিকে। কাছে আসবো, আমরা একটা ভিডিও ক্লিপ দেখে তারপরে সেই আলোচনায় যাব মূলত ফারুক হাসানের কাছে। ভিডিও ক্লিপটা একটু দেখি, দেখানো সম্ভব হবে? মানে সেটি আসলে হাদি ভাইয়ের একটি বক্তব্য, একটু আমরা দেখতে চাই। নাম্বার 1 সে জুলাইকে কুক্ষিগত করেছে। ঠিক 71-এ মুক্তিযুদ্ধ যেভাবে আওয়ামী লীগ কুক্ষিগত করেছে, এনসিপি জুলাইকে কুক্ষিগত করেছে। আজ জি থেকে 4 মাস আগে তাদের কি ক্রেজ ছিল, এখন তারা পোস্ত দূরের কথা রাস্তায় এসে দাঁড়াইলে অর্গানিক 100 লোক পায় না। এই যে তোমাদের সাথে 100 লোক নাই, এটা তো আমাদের জন্য আনন্দদায়ক না, এটা দুঃখ। জুলাই হেরে যাচ্ছে, সুতরাং এনসিপি কে এই দায় নিতে হবে। সবগুলো মিশিয়ে আপনার কাছে প্রশ্ন করতে চাই ফারুক হাসান, জুলাই চেতনা আপনার কাছে শুনবো, কুক্ষিগত করেছে এবং তাদের সঙ্গে 100 লোক এখন নাই, নাম্বার ওয়ান। আমি একটু আপনার কাছে জানতে চাই যে এই যে টি শার্ট থেকে মোবাইল ফোন থেকে দামি গাড়ি, এটা কোন পর্যায়ে যাচ্ছে? সব মিলিয়ে যদি আপনি প্রশ্নগুলোর জবাব দেন। এনসিপি জুলাই চেতনাকে কুক্ষিগত করেছে, টি শার্ট 500 টাকা থেকে 5,000, কি দেখছেন আপনি? ধন্যবাদ আপনাকে। আমি আসলে আপনার লাস্ট যে বক্তব্যটি আমাদের ওই নাগরিক পার্টির আমাদের ভাই দিলেন সেখান থেকে একটু শুরু করতে চাই। এই যে দেখেন 5ই আগস্ট বাংলাদেশের ইতিহাসে, আমি বলবো এই 54 বছরের ইতিহাসে আমরা একটি লড়াই সংগ্রামের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতা বা বিপ্লব, গণঅভ্যুত্থান, হোয়াটএভার যেটাই বলেন না কেন, আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। অনেক রক্ত এবং ত্যাগের বিনিময়ে আমরা এই বাংলাদেশ অর্জন করেছি গত 5ই আগস্টে। তো এই গত 5ই আগস্ট যখন সরকার সিদ্ধান্ত নিলেন তারা একটি ঘোষণাপত্র প্রকাশ করবেন জনগণের উদ্দেশ্যে, এরকম একটা মেমোরেবল ডে, এটাকে বলি আমরা, স্মরণীয় দিন, এরকম একটা দিনে যারা গণঅভ্যুত্থানের পোস্টার বয় বা গণঅভ্যুত্থানের নায়ক বা গণঅভ্যুত্থানেরই মানে স্পিরিটের রাজনৈতিক দল দাবি করে জাতীয় নাগরিক পার্টি, এই জাতীয় নাগরিক পার্টি আপনি যদি জিজ্ঞেস করেন তাহলে মোটা দাগে 4-5টা ফিগার বা 5-6 জনের নাম অনায়াসে ভেসে ওঠে। তারা কারা? এই যে নাহিদ, আসিফ, সার্জিস, হাসনাত, পাটোয়ারি, এরকমই কয়েকজন। মানে এই 5-7টা নামেই কিন্তু জাতীয় নাগরিক পার্টির ধরেন যে মেইন ফেস বা পোস্টার। এরকম একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠানকে রেখে তারা যখন কক্সবাজার গেলেন, দ্যাট মিনস আপনাকে বুঝতে হবে যে এই অনুষ্ঠানের চাইতেও তারা ওই অনুষ্ঠানটাকে বেশি প্রাধান্য দিয়েছেন, এটাকে বেশি মানে গুরুত্ব দিয়েছেন। তার মানে এই অনুষ্ঠানের চাইতে ওই মিটিং সিটিং হোয়াটএভার যেটাই হোক কিছু একটা হয়েছে, সেটা ওই পিটার হাঁস হোক বা অন্য কোনো হাঁস হোক, কোনো হাঁসের সাথে মিটিং, অন্য কোনো হাঁস মানে মানে ধরেন যে অন্য কোনো হাঁস, এটা আমেরিকা থেকে হোক বা ইউরোপ থেকে হোক উড়ে আসছে আর কি। হাঁস মানে কি লিটারালি আপনি ডাক মনে করছেন? আমি বুঝতে না, পারছি ওই ডাক না, এটা আসলে ডিপ্লোম্যাটিক জোনের হাঁস আর কি, বুঝতেই পারছেন। তো কোনো এক হাঁসের সাথে মিটিং অবশ্যই হয়েছে, যে মিটিংটা ছিল তাদের 5ই আগস্ট এই ঘোষণাপত্র অনুষ্ঠানের চাইতে অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ, জরুরি।
বিধায় কিন্তু তারা তাদের দলের শীর্ষ 5 জনকে সেখানে পাঠিয়েছেন। ইভেন নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু যখন এই মিডিয়াতে নিউজ হয়েছে সে কিন্তু বলেছে যে আমরা আমাদের দলের কনভেনার এবং মেম্বার সেক্রেটারির সাথে আলোচনা করেই এখানে ঘুরতে আসছি, নিঃশ্বাস নিতে আসছি, ইত্যাদি ইত্যাদি। এখন আমি যদি একটা প্রশ্ন করি নাগরিক পার্টিকে, তারা যদি পার্টির প্রধানের কাছ থেকে অনুমতি নিয়ে ঘুরতে যায় তাহলে ওই পার্টি কিভাবে তাদেরকে শোকজ করে? হোয়াট ইজ দিস? এই নিয়ম কোত্থেকে আসছে? পার্টি তখনই শোকজ করতে পারবে যখন আপনি পার্টির সিস্টেম বা নিয়ম বহির্ভূত কোনো কাজে সংযুক্ত হবেন, বা আপনি সাংগঠনিক নিয়মের বাইরে গিয়ে কোনো কাজ করবেন। আর পার্টি যদি অনুমতি নিয়েই যায় তাহলে তো তাদেরকে শোকজ করার কোনো প্রশ্নই আসে না। কি মনে হয় এখন তারা শোকজটা কেন করলো? এবার আসি, তারা পার্টির সাথে আলোচনা করেই সেই মিটিং বা সিটিং এ গিয়েছে, এবং যাদের সাথে মিটিং হওয়ার কথা মিটিং হয়েছে। মিটিং হওয়ার পরে যখন এই জিনিসটা ভাইরাল হয়ে গেল, জানাজানি হয়ে গেল, আমার অ্যানালাইসিস বলে তারা 5ই আগস্ট দিনটাকে সেজন্যই বেছে নিয়েছিল যে সেদিন সারা বাংলাদেশের জনগণ এবং মিডিয়ার চোখ থাকবে জাতীয় সংসদ কেন্দ্রিক, সারা দেশের চোখ। এই ফাঁকে আমরা যদি এরকম একটা মিটিং কক্সবাজারে ওই সমুদ্র সৈকতে 5 স্টার হোটেলে বসে করে ফেলি, মিডিয়ার চোখের দিকে থাকবে না, জনগণ জানবেও না, মানে আমরা গোপনে গোপনে মাশাআল্লাহ সিটিং আমরা সমাপ্ত করব। তো এরকম একটা ধারণা নিয়ে তারা সেই দিনটাকে বেছে নিয়েছে এবং মিটিং করেছে। ইন দ্য মিন টাইম যখন আসলে সোশ্যাল মিডিয়া, এখন গণমাধ্যমের যুগ, গণমাধ্যমের একটা অবাধ প্রবাহ চলমান, এরকম একটা যুগে গণমাধ্যমের চোখ তারা আড়াল করতে পারে নাই, মিডিয়াতে চলে আসছে। এখন যেহেতু মিডিয়াতে চলে আসছে, এখন কোনো না কোনোভাবে জনগণের চোখে তো একটা ল্যাপছেপ দিয়ে বোঝাতে হবে যে এটা আসলে কেন, ইত্যাদি হোয়াট এভার। এই জন্যই মূলত তারা লোক দেখানো শোকজ করে বুঝাতে চায় যে তারা ওখানে গিয়েছে ব্যক্তিগতভাবে, এটার সাথে দল জড়িত না, দল জানতো না, ইত্যাদি ইত্যাদি। এই জন্য আমরা শোকজ করেছি তাদের কাছ থেকে রেসপন্স বা উত্তর পাওয়ার জন্য। এটা ছিল একবারেই লোক দেখানো স্রেফ একটা শোকজ। কিন্তু যে 5 জন গিয়েছে এরা কিন্তু শুধুমাত্র সংখ্যায় 5 জন না, আপনাকে বুঝতে হবে তারা কারা। তারা মানেই নাগরিক পার্টি, তারা মানেই সমন্বয়ক, তারা মানেই গণঅভ্যুত্থানের পোস্টার বই। সুতরাং এই গণঅভ্যুত্থানের পোস্টার বইরা সেদিন জাতীয় সংসদের এই ঘোষণাপত্রের অনুষ্ঠানে না থেকে যখন ওই কক্সবাজারে যায়, এটা আসলে একটা পাগলও বুঝার মানে বাকি থাকে না যে ইটস মিটিং ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট রেদার দেন আপনার এই ঘোষণাপত্রের অনুষ্ঠান। জি, তো এটা তো ক্লিয়ার। এখন আসেন আপনি এই যে সমন্বয়ক বা নাগরিক পার্টির নেতাদের নিয়ে আমাদের হাদি ভাইয়ের যে একটা ভিডিও ক্লিপ দেখালেন, জি জি, আপনি তো শুধুমাত্র টি শার্ট আর মোবাইল ফোন থেকেই বোধহয় স্টপ করে ফেলেছেন। হাদি ভাই পর্যন্ত শুধুমাত্র ওই মোবাইল ফোন আর ওই আপনার হাতের ঘড়ি বা জামা কাপড় পর্যন্ত সীমাবদ্ধ না, তাদের এই যে রেঞ্জ এটা তখন অনেক অনেক উপরে। হান্নান মাসুদ কোটি টাকা দামের প্যারাডো পাজেরো গাড়িতে ঘুরে, তারপরে তাদের নেতাদের নামে ইতিমধ্যে শত শত কোটি টাকার মানে খবর মিডিয়াতে গণমাধ্যমে উঠে আসছে। এই যে কিছুদিন আগে তাদের গাজী সালাউদ্দিন সাহেবের 400 কোটি টাকার একটা আসলো, মানে নিউজ গণমাধ্যমে আসলো। এটা তদন্ত করার দায়িত্ব না না না, এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। এই গাজী সালাউদ্দিনের 400 কোটি টাকার নিউজ হওয়ার পরে এই অভিযোগটা দায়ের করা হলো আপনার দুদকে। ওই দুদক, আমরা এই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে আমাদের একটা দৃঢ় বিশ্বাস ছিল যে এখন যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো রয়েছে এগুলো যথাযথভাবে ফাংশন করতে পারবে। যে কোনো নেতা নেত্রী বা যে কোনো দলের যে কোনো কর্মীর বিরুদ্ধে কোনো অভিযোগ আসলে এই দুদক সঠিকভাবে তদন্ত করে জনগণের সামনে সত্যতা হাজির করতে পারবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, এখন পর্যন্ত দুদক স্বাধীন প্রতিষ্ঠানে পরিণত হতে পারে না। তারা কিন্তু এই গাজী সালাউদ্দিন বলেন, ওই যে আসিফের এপিএস, তারপরে স্বাস্থ্য উপদেষ্টার এপিএস, তাদের এপিএসদের নামেও শত শত কোটি টাকার অভিযোগ। এই অভিযোগগুলোর এখন পর্যন্ত ন্যূনতম তদন্তের অগ্রগতি তারা করতে পারে নাই। দ্যাট মিনস বুঝতে হবে এই সরকারের দায়িত্বে যারা রয়েছে এরা প্রত্যেকটা প্রতিষ্ঠানের গলা টিপে ধরেছে যে সরকারের বাইরে, সরকারের সিদ্ধান্তের বাইরে কোনো কথা বলা যাবে না, কোনো তদন্ত করা যাবে না, কোনো বক্তব্য দেওয়া যাবে না। তো এরকম যদি হয় তাহলে ভাই এই বিপ্লব করে আমাদের লাভটা কি হলো? এই যে প্রায় 2000 মানুষ জীবন দিলেন, রক্ত ঝরালেন, কি লাভ? আমরা শুনবো। তার আগে ফ্যাক্ট চেকে একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর ফিরে এলাম ফ্যাক্ট চেক নিয়ে। তো আমরা আলোচনায় ফিরে যেতে চাই। এনসিপির যিনি আলাউদ্দিন মোহাম্মদ রয়েছেন যুগ্ম সদস্য সচিব, যদি তাকে আমরা অনলাইনে পাই তার বক্তব্য নেব, সম্ভবত উনি নাই। তো আমরা আরেকটু ভিডিও ক্লিপ দেখব। এই যে শুধুমাত্র যে এনসিপির বিরুদ্ধেই আমাদের হাদি ভাই বলেন তা না, তিনি কিন্তু বিএনপির বিরুদ্ধেও ব্যাপক বলেন। তো উনি একবার বলেছিলেন যে বেগম জিয়ার মৃত্যুর পর বিএনপির রাজনীতি শেষ। আমরা দেখব। আবার নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব, যিনি এনসিপির নেতা, তিনি বলেছেন বিএনপি 50-100টা আসন পাবে। আমরা একটু দুটো বক্তব্য দেখে নিই যদি একটু। সব থেকে খারাপ লাগে যে এই দলটার সাথে শহীদ জিয়ার নাম জড়িত, বেগম জিয়ার নাম জড়িত, এই দলটার এইরকম করুণ পরিণতি হবে এটা চিন্তা করতেই খারাপ লাগে। আমাদের ধারণা
এই রকম যদি বিএনপি এখনো তাদেরকে না শুধরায়, বেগম জিয়ার মৃত্যুর সাথে সাথে বাংলাদেশের রাজনীতি থেকে বিএনপি বিদায় ঘটে যাবে। এখনো বিএনপি যেটুকু না সেটা বিএনপি বেগম জিয়ার নামে। বেগম জিয়ার মৃত্যুর সাথে সাথে বাংলাদেশ থেকে কিন্তু বিএনপি নাই হয়ে যাবে, কিন্তু সেটা আমাদের জন্য খুব আনন্দের সংবাদ না। কারণ ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ে শহীদ জিয়ার বেগম জিয়ার বিএনপিও আমাদেরকে লাগবে। বিএনপির এখন যে পরিস্থিতি, আমি গ্রামে গঞ্জে মাঠে কথা হয়েছে, এটা 50 থেকে 100 আসনের বেশি যাবে না। জি, আমরা দেখলাম সর্বশেষ যে নাসিরউদ্দিন পাটোয়ারি বিএনপিকে 50 থেকে 100 আসন দিতে চান তিনি, সেটা পরে আলাপ করি। কিন্তু আপনার সাথে আলাপ করতে চাই মানে শরীফ ওসমান হাদি, কেন বেগম জিয়া, তো মানুষ তো অনন্তকাল বাঁচবে না সেটা আমি জানি, উনি দীর্ঘজীবী হন বেগম জিয়া তাও চাই, তারপর আপনি বলছেন তার মৃত্যুর পর এই দলটা থাকবে না, কেন? আপনার এই অবজারভেশন কেন হলো এবং কোন আসলে আমরা এই সংবাদ সম্মেলনটা যেদিন করেছিলাম সেটা হচ্ছে যখন পুরনো ঢাকায় একজনকে পাথর মেরে হত্যা করা হলো, যার সাথে চাঁদাবাজির সংশ্লিষ্টতা ছিল, সেটার সাথে ওখানকার যুবদল ছাত্রদলের কারো কারো কানেকশন ছিল এবং বিএনপি তাদেরকে পরবর্তীতে বহিষ্কারও করেছে। তো এর মানে হলো এদের ন্যূনতম কানেকশন আছে বলেই তো বিএনপি তাদেরকে বহিষ্কার করেছে। তো দুটো ব্যাপার, একটা হলো বিএনপির হাইকমান্ড যে প্রচণ্ডভাবে একটা ভালো কিছু করে দেখাতে চাচ্ছে, এইটা যে বিএনপির তৃণমূলে ফাংশন করতেছে না এইটা স্পষ্ট। এটা সত্য কথা, বিএনপি গত 1 বছরে শত শত নেতাকর্মীকে তারা বহিষ্কার করেছে, আরও বিভিন্ন ইনিশিয়েটিভ নিয়েছে, কিন্তু তৃণমূলে তো সেটার ইম্প্যাক্ট অতদূর পৌঁছাচ্ছে না, যা কাজ চলবার চলছেই। তো এখন ধরেন আমরা এটা কেন বলেছি, বেগম জিয়া হচ্ছে এমন একটা ক্যারেক্টার, আপনি ভাবেন এই মনস্তত্ত্বের জায়গাটা যে বাংলাদেশের যারা ধরেন বাঙালি মুসলমান অথবা যে কালচারালি মুসলমান আইডেন্টিটি ধারণ করে বা ভালোবাসে, এইরকম অগণিত মহিলা যাদেরকে আমরা চিনি, যারা বোরকা পরেন, হিজাব পরেন, কোনোদিন কাউকে মুখ দেখান না, কিন্তু বেগম জিয়া প্রশ্নে তারা অনর শুধু না, শুধু বেগম জিয়ারে ভোট দিবেন অথবা তার দলকে ভোট দিবেন, এর জন্য তারা ভোট কেন্দ্রে যেত, আমাদের ছোটবেলা দেখেছি। এখন আপনি দেখেন বেগম জিয়ার যে এক্সপ্রেশন, বেগম জিয়ার যে লুক, এইটা কি তাদের লুকের মতো না? তিনি তো বোরকাও পরেন না, হিজাবও পরেন না। ওই যে বিশ্বাসের জায়গাটা, বাংলাদেশের আপামর মানুষ বেগম জিয়াকে মনে করেন যে এই ভদ্র মহিলা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আসলেই আপোষহীন। যেমন জিয়াউর রহমান ব্যক্তি প্রতিষ্ঠান হয়ে উঠেছিলেন, তারপরে বেগম জিয়া শহীদ জিয়ার ওয়াইফ হওয়া সত্ত্বেও তার একটা প্যারালাল পার্সোনালিটি তৈরি করতে পেরেছিলেন, অবাক করবার মতো। আমি কিছুদিন আগেও শুনেছি, সম্ভবত 96 থেকে 2000 যে সময় আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন বেগম জিয়াকে বিবিসি বাংলা প্রশ্ন করছে যে আপনাদের রাজনীতি কি শুধু ভারত বিরোধিতাই আপনাদের একমাত্র পলিটিক্স? উনি বলেছিলেন, কে বলেছে আমরা ভারত বিরোধিতা করি? আমাদের সমস্ত কথা বাংলাদেশের পক্ষে, স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে। এই বাংলাদেশের পক্ষে বলতে গেলে যদি এটা কোন দেশের বিপক্ষে চলে যায়, স্পেসিফিক করেন প্লিজ, যে বেগম জিয়ার মৃত্যুর সাথে বিএনপির রাজনীতি চলে যায়। এই যে বিরাট জনসমর্থন, এটা তো বেগম জিয়াকে ভালোবাসে, তার চরিত্রটাকে। এখন আজকে আমরা যেটা দেখতে পাই বিএনপির মধ্যে, এটা তো সত্য কথা যে ভারতীয় আধিপত্যবাদের একটা স্টেক বিএনপির উপরে ভর করেছে, যারা জনতার জবানে কথা বলে না, যারা জুলাইয়ের জবানে কথা বলে না, এমনকি মানে বেগম জিয়ার চেয়েও তারা বড় বিএনপি এমন লোক হচ্ছে। এই ধরেন আমি আপনাকে যদি নাম ধরে বলছি, আপনারা ধরতেই পারবেন, এমন অনেক বুদ্ধিজীবী বিএনপির ঘাড়ে এখন সওয়ার হয়েছে, যারা আউট অ্যান্ড আউট শাহবাগের নিকৃষ্টতম মবের মাস্টারমাইন্ড ছিল বা তার পক্ষে ছিল। কোন শাহবাগ? যেই শাহবাগ বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছে, তার আতুর ঘর। এবং 2018 নির্বাচনেও যারা বিএনপিকে ট্রল করেছে, এমন বুদ্ধিজীবী, তারেক রহমান সাহেবের নাম শুনে বলেছে তারেক রহমান সাহেব উনি যেন কোন দেশে থাকেন, সবাই জানে তারেক রহমান সাহেব, বাচ্চারাও জানে, উনি জানেন না, উনি বিরাট একটা অ্যাক্টিভিজম করেন। সেই সমস্ত যারা বিএনপিকে তুচ্ছ তাচ্ছিল্য করে, বেগম জিয়াকে তুচ্ছ তাচ্ছিল্য করে সারা দিন গালিগালাজ করেছে, এখন তারা এখন সবাই বিএনপির বুদ্ধিজীবী, বিএনপির সব থেকে বুদ্ধিজীবী বড় তারা। তো এই মানুষগুলো যারা 2018-তে, 2014-তে, 2024-এও এইভাবে বিএনপিকে গণবিরোধী বলেছে, আজকে যদি তারা বিএনপির বুদ্ধিজীবী হয়, আজকে যদি সেই ভারতীয় আধিপত্যবাদের শক্তি বিএনপির বন্ধু হয়, তাহলে বিএনপির শত্রু হবে কারা? শত্রু হবে বাংলাদেশের জনগণ। হিসাব তো সোজা। তো এখন পর্যন্ত বিএনপির ফেস ভ্যালু কি? বেগম জিয়া এখানে আছেন। সেই বেগম জিয়া না থাকলে তো মানুষ মনে করবে যে আধিপত্যবাদ বিরোধী শক্তির যে আইকনটা, এই আইকনটা বিএনপিতে নাই, সে বিএনপিকে ভালোবাসবে কোন কারণে? শুনবো আপনার কথা। আমরা একটু আলাউদ্দিন মোহাম্মদের কাছে যেতে চাই, যিনি যুগ্ম সদস্য সচিব এনসিপি। শুনতে পাচ্ছেন আলাউদ্দিন ভাই? জি, কিছু আলাপ ছিল যেটা উঠেছে, যেমন আপনার ফারুক হাসান এর আগে বলেছেন যে যেটা হচ্ছে যে কোনো একটা গোপন আলোচনা যেটা
আপনাদের পার্টির অনুমোদন ক্রমেই তারা গিয়েছিলেন কক্সবাজারে, এবং তারা বলেছেন যে পার্টি জানে কেন্দ্রীয়ভাবে তারা অনুমতি নিয়ে গিয়েছেন। তো সেই নাসিরউদ্দিন পাটোয়ারি নিজেই বলেছেন যে পার্টির কনভেনরের সাথে কথা বলে আমরা আসছি। তো সেটা যদি যেয়ে থাকে, তারপরে তাদেরকে আবার শোকজ কেন? নাম্বার ওয়ান, আমরা আরো একটি ভিডিও ক্লিপ দেখিয়েছি, আপনি ছিলেন না, যে এই পাটোয়ারি সাহেবই বলছেন যে আপনারা মাঠে ঘাটে ঘোরেন, বিভিন্ন জায়গায় দেখেন, তো বিএনপিকে তিনি 50 বড় জোর 100 আসন দিতে চাচ্ছেন, এর বেশি পাবে না। তাহলে আমার আপনার কাছে প্রশ্ন যে বাকি 200 আসনের কতটা আপনারা পাবেন, প্রথম থেকে যদি জবাব দিতেন, যে ওই যে অনুমতি নিয়ে এই কক্সবাজারে গিয়েছিলেন। প্রথমত যে অনুমতির ব্যাপারটা, তো যেটা আমরা বুঝতে পেরেছি সেটা হলো যে আমাদের আহ্বায়কের সাথে যারা গিয়েছিলেন তাদের 1-2 জন প্রতিদিন অনেকবার অনেক বিষয়ে কথা হয়। তো যে কোনো এক কথা ছলে হয়তোবা তিনি বলেছিলেন যে তিনি কোথাও যাচ্ছেন, কিন্তু ব্যাপারটা পরে যখন দেখা গেল যে না, 1 জন না 5 জন গিয়েছেন। সাপোজ ধরুন আপনি কোনো একজন ব্যক্তি যদি কক্সবাজার অথবা যে কোনো জায়গায় যেতেন, হয়তোবা এতটা ইম্প্যাক্ট পড়তো না। তো এই ক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে যে ব্যক্তি একক হিসেবে জানতে চেয়েছেন অথবা অনুমতি নিয়েছেন, কিন্তু এটাকে এত সিরিয়াসলি যে 4-5 জন একসাথে চলে যাবেন সেই হিসাবে এরকম কোনো পারমিশন দেওয়া হয় না, এটা আমি কনফার্ম। এবং সেখানে যে একসাথে মানে একটা গ্রুপ হিসেবে যাবেন সেই হিসাবে আসলে কোনো পারমিশন নেওয়া হয় না যে ওখানে কিংবা মিটিং করবো কিংবা কোনো একটা একসাথে অবকাশ যাব। তো সেই বিষয়টা আমার মনে হয় যে খুব এই মুহূর্তে যেহেতু ইতিমধ্যে এটা অনেক জল ঘোলা হয়েছে, তো এটা আমার মনে হয় মানে যারা ঘোলা এখানে- কারা করলো, আপনাদের দলের লোকজন না সাংবাদিকরা? কেননা আপনাদের যুব শক্তি যেটা আজকে এখানে- বলেছে যে এনসিপি হারুন ভাই, একটা নেতারা, বিষয় একটু আপনারা- আমি প্রশ্নটা করি, আপনাদের আমি যুব শক্তি আজকে বলেছে এনসিপি নেতারা মিডিয়া ট্রায়ালের শিকার। তো এখন আপনারা কক্সবাজারে যাবেন, সেখানে এখন অনুমতি 1 জন নিয়েছেন, 5 জন নেননি, জল ঘোলা হয়েছে, তো জল ঘোলা কারা করলো? আমি জাস্ট আপনার কাছ থেকে একটা জাস্টিস প্রত্যাশা করি। সেটা হলো, আমি আমার বক্তব্যে আমি ইতিমধ্যে পরিষ্কার করেছি যে 5 অগাস্টের মতো একটা দিনে ঢাকার বাইরে কেন্দ্রীয় নেতারা যারা বিশেষ করে গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা ছিলেন, নেতৃত্বে ছিলেন, তাদের যাওয়াটা হয়তো না গেলেই ভালো হতো। এটা হলো নাম্বার 1। নাম্বার 2 হলো যে আমরা কিন্তু আরেকটা বিষয় আমরা এড়িয়ে যাচ্ছি, সেটা হলো যে তারা পারিবারিক ভ্রমণে, এখানে সার্জিস আলমের ওয়াইফ ছিলেন, এখানে আপনার তাসনিম জারার হাজবেন্ড ছিলেন, তো 2টা পরিবার পাশাপাশি এখানে হাসনাত এবং নাসিরউদ্দিন পাটোয়ারি যুক্ত ছিলেন। তো এই যে তাদের একটা পারিবারিক সফর, এই সফরটাকে ঘিরে যে তাসলিম জানার হাজবেন্ড কি আপনাদের এনসিপির সঙ্গে যুক্ত না? জি, খালেদ সাইফুল্লাহ। জি, সুতরাং এটা তার পারিবারিক হলো না। জি জি জি, না ঠিক আছে। এখন যে বিষয়টা হয়েছে, ধরেন এখানে আপনার এইটা যে মিডিয়াতে যেভাবে উৎসারটনা করা হলো, যেভাবে পিটার হাস বাংলাদেশে না থাকা সত্ত্বেও তার নামে যে এখানে আপনার একটা প্রপাগান্ডা ছড়ানো হলো, আপনি সেখানে একটা 5 তারকা হোটেলের সামনে মব সৃষ্টি করে একটি বড় দলের নেতাকর্মীরা সেখানে গিয়ে আন্দোলন প্রকাশ করলো যে না, এখানে আসলে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র হচ্ছে। তারপর তারা সেই হোটেল থেকে পিছনের দরজা দিয়ে পালিয়ে গিয়ে আরেকটা হোটেলে আশ্রয় নিতে হলো। সেখান থেকেও তারা, তাদের কোনো পার্সোনাল লাইফ নেই, তাদের প্রাইভেসির কোনো রাইট নেই। আপনাকে দুপক্ষ দেখতে হবে। প্রথমত আমরা ধরে নিলাম যে তারা আসলে এই দিনটার প্রতি সুবিচার করেনি। দ্বিতীয়ত হলো যে তাদের প্রতি কি আমরা সুবিচার করেছি? আপনি তো দেখেন একটা জায়গায় দেখেন তাদের প্রতি ইনজাস্টিস করা হয়েছে, তাদের জীবনকে সেখানে বিপন্ন করে তোলা হয়েছে, তাদেরকে যেভাবে আপনার যে কায়দায় আক্রমণ করা হয়েছে মিডিয়া এবং ফিজিক্যালি একটি রাজনৈতিক দলের এখানে ওখানকার নেতাকর্মীরা গিয়ে, এটা কি প্রত্যাশিত? এই প্রশ্নটাকে আমরা উঠাচ্ছি? আমরা কিন্তু এই প্রশ্ন উঠাচ্ছি না। আমরা প্রশ্ন উঠাচ্ছি তারা কেন গেল, প্রশ্ন উঠাচ্ছে তারা কি করেছেন। আমাদের সম্মানিত ফারুক ভাই, হাদি ভাই, তারাও কিন্তু এই প্রশ্নটা উঠাতে পারেন নাই। এই প্রশ্ন যে উঠাতো, তাহলে কিন্তু আমরা সত্যিকার অর্থে একটা জাস্টিসের জায়গা পেতাম। আমাদেরকে ব্যালেন্স করতে হবে যে হ্যাঁ, আমি আমার সাইডে যদি কোথাও কোনো মনে হয় থাকে, ভুল হয়ে থাকতে পারে, হ্যাঁ, কিন্তু রাষ্ট্রের সাইড থেকে, মিডিয়ার সাইড থেকে, প্রতিষ্ঠানগুলোর সাইড থেকে ভুলগুলো কিভাবে হয়? ব্যক্তির ভুল বড় না প্রতিষ্ঠানের ভুল বড়? আপনার প্রতিষ্ঠান তো ক্রাইম করেছে এখানে। তাদেরকে যেভাবে ইভেন আমরা দেখেছি যে সিভিক্স থেকে হেঁটে তারা হোটেলে যাচ্ছেন, পা ধুচ্ছেন, প্রতিটা জায়গায় মিডিয়া আপনার কোথা থেকে যেন আপনার ফোকাস হচ্ছে, গোয়েন্দা সংস্থা তথ্য সরবরাহ করছে। আমাদের মনে হয় এই প্রশ্নগুলো উঠানো উচিত। আমাদের খুবই ভ্যালিড কোশ্চেন উনি তুলেছেন। আমি খুবই ভ্যালিড কোশ্চেন। গত 15 বছর ধরে নাগরিক অধিকার ভুলুণ্ঠিত হতে হতে আমরা এমন একটা অবস্থা এসেছি, কারণ আমরা আমাদের প্রতিপক্ষকে শায়েস্তা করার জন্য সেই ফেসিবাদী টুলকে, সেই সার্ভেলিয়েন্সকে কিন্তু আমরা সাপোর্ট করে যাচ্ছি। সেটা কিন্তু উচিত হচ্ছে না। আলাউদ্দিন ভাই বললেন, থ্যাংক ইউ ভাই। আমি ভাইয়ের সাথে যেটা অ্যাডও করতাম, আমি পরে লিখেও রেখেছিলাম যে এই পুরো ইস্যুটাকে যেটা করেছে এই এনসিপি, তাদেরকে শোকজ করাটাই ভুল হয়েছে।
প্রথমত ধরেন যে 5 জনই মিলেই ঘুরতে গেছে, এনসিপির গঠনতন্ত্রে কোথাও আছে যে 5 জন বা 10 জন মিলে কোথাও ঘুরতে যেতে পারবে না? একটা হলো পারসেপশন। এই যে তারা 5ই অগস্টের মতো সিগনিফিকেন্ট ডেতে ঘুরতে গেল, এটাকে অন্য পলিটিক্যাল পার্টি কি করবে? ক্যাশ করবে। ক্যাশ করে কি করবে? তার পক্ষে জনমত নিবে, এটা একটা ওকে। যে তারা এইরকম ঐতিহাসিক দিনে কিভাবে ঘুরতে যায়, এটা বিএনপি ক্যাশ করবে, এটা অধিকার পরিষদ ক্যাশ করবে, জামাত ক্যাশ করবে, একটা জিনিস। বাট ইজ ইট এ ক্রাইম? এটা তো ক্রাইম হতে পারে না। এমনকি গঠনতন্ত্র তো কোথাও লেখা নাই যে 5 জন 10 জন মিলে কোথাও ঘুরে যেতে পারবে না, সেটা যে তারিখেই হোক। এই কথাটা তো আমি বারবার বলেছি, আজকে আপনাদেরকে বলে যে বরং এনসিপি এটাকে ভ্যালিড করেছে এই প্রশ্নটাকে। এনসিপি বলবে যে তারা গেছে, হ্যাঁ তারা যেই গেছে এবং এই জন্য তারা প্রয়োজনে হাসনাত কি কি করবে, মানুষের সমালোচনার শিকার হবে যে হাসনাত এরকম সিগনিফিকেন্ট দিতে তুমি কেন গেছো। কিন্তু তাদের মধ্যে কিছু ভুল উত্তর হয়েছে। কতক্ষণ পরে বলে নাসির পাটোয়ারি বলেন যে সাগর পাড়ে বসে রাষ্ট্র নিয়ে ভাবতে এসেছি। ভাই হিসাব সোজা, যখন আপনার ঝামেলা হবে বলবেন যে আমার মনে চাইছে আসছি, তো কি সমস্যা কি? আমি মনে চাইছে যা ইচ্ছা তাই করতে আসছি, আমি কোনো অপরাধ করছি কিনা, এই যে আমার আশা এবং আমার যাওয়া এর মধ্যে কোনো রাষ্ট্রের অপরাধ আমি করছি কিনা, আমার দলের কোনো নীতি ভাঙছি কিনা। কতক্ষণ বলে এই সার্জিস লাইভে এসে বলে এটা হলো এনসিপির 21 নম্বর ধারায় যে সমুদ্র নিয়ে কথা আছে, এইটা এখন সমুদ্র দেখতে কি সমুদ্রের পাশে যাওয়া লাগবে? পাহাড় দেখতে পাহাড় দেওয়া, এইসব ভুংবাং কথা বললে হাস্যকর হয়ে যায়, ওদের পক্ষে দাঁড়ানো যায় না, এটা হলো মুশকিল। এই সমুদ্রও দেখতে যাওয়া লাগবে না, পাহাড়ও দেখতে যাওয়া লাগবে না, মনে চাইছে ঘুরতে যাবো, সমস্যা কি তোমার? প্রশ্ন হইল গোয়েন্দার কাছ থেকে সেই ছবি কেন আসবে? গোয়েন্দার কি কাজ যে বিএনপির 5 জন কোথায় মিটিং করবে, এনসিপি কোথায় যাবে, আমি যাব কোথায়, ফারুক ভাই যাবে কোথায়, রেস্টুরেন্ট থেকে বের হচ্ছে পা দিতে পারছে না, একজনের পার্সোনাল লাইফের কি গোয়েন্দাগিরি এত স্পেস আছে রাষ্ট্রের? এই প্রশ্নটা করা দরকার যে ও যেটাই যাচ্ছে, যদি রাষ্ট্রদ্রোহী কোনো কাজ করে থাকে রাষ্ট্র মামলা করবে, কারো যদি কোনো সন্দেহ হয় মামলা করবে, যারা মব করছে তারা ওদের হোটেলের সামনে কি করে, এই প্রশ্নটা আমাদেরকে করতে পারতে হতো। আর একটা কথা আপনাকে বলি যে আমি যেখানে বলেছিলাম জুলাইকে কুক্ষিগত করেছে এনসিপি, হ্যাঁ এটা তো একটা যে এই যে ডক্টর ইউনূস সাহেবের কাছে একটা জিনিস পোট্রে করা হয়েছে, আপনাকে বলি যেটা আমরা আগেও বলেছি যে ছাত্র জনতা বলতে যেটা, এইটা ছাত্র জনতার একমাত্র স্টেক হোল্ডার হিসেবে এনসিপি তার কাছে পরিচিত হয়েছে। ফলে যেটা হয়েছে, এনসিপি যখন গোপালগঞ্জে ঝামেলায় পড়ছে, বান্দরবনে ঝামেলায় পড়ছে, তখন আর্মি বা অন্যান্য এজেন্সির লোক প্রধান উপদেষ্টাকে পোট্রে করছে, দেখেন এদের সাথে কোনো লোক নাই, আমরা এপিসিতে এদেরকে না তুললে আর্মি ছাড়া কেউ ব্যাকআপ দিতে পারে না। সুতরাং আপনি যাদের শক্তি দেখান জুলাইয়ের ছাত্র জনতা, এরা তো এখন আর্মি প্রোটেকশন না দিলে একটা মিছিলও করতে পারে না, সামনে 100 আর্মি পিছনে 100 আর্মি। আমি হলে যেটা বললাম, আমি বললাম গোপালগঞ্জে ওদেরকে তো হাসনাত ওদেরকে নিরাপত্তার জন্য যে আর্মির এপিসিতে উঠানো হয়েছে, এটাও একটা ট্র্যাপ ছিল। হ্যাঁ প্রচন্ড ঝুঁকি ছিল, ওদেরকে মেরে ফেলার মতো ছিল, আমি হইলে মইরেও যাইতাম। একজন মানুষ মরে গিয়ে, হ্যাঁ এটা তো সিকিউরিটি ফোর্সের পক্ষ থেকে, বিকজ প্রথম হলো নাগরিক যে ওখানে গেছে, আর্মির ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, পুলিশ আছে, র্যাব আছে, এইখানে আপনাকে হত্যার জন্য অন্য মানুষ আসে কি করে? আপনি আগেই সেই সিকিউরিটি বলয় তৈরি করেন না, কারণ মানে আপনি স্পেস দিচ্ছেন প্রথমত তাকে আক্রমণ করার, তারা যে দুর্বল এইটা পোট্রে করছেন, তারপর শক্তি দিয়ে তাকে আবার উদ্ধার করে নিয়ে এসে দেখাইছেন যে আমরা ছাড়া কিন্তু তোমাদের কোনো ত্রাণকর্তা নাই, এটা তো ডিজাইন। তো আমার যেটা হয়তো, তোমরা যদি এই পলিটিক্স করতা আমি মইরেই যেতাম, আমি মইরে গেলে তোমাদের দায় দেওয়া লাগতো যে তোমরা কেন আমাদেরকে নিরাপত্তা দিতে পারি, যে এনসিপির বলে আর্মি নিরাপত্তা দেয়, এনসিপি কেন? যদি বিএনপিও কোনো এলাকায় গিয়ে হামলার শিকার হয়, তারা নিরাপত্তা দেওয়ার কাজ নিরাপত্তা বাহিনী না? একটু শুনি, ওই দিন তো আলাউদ্দিন ভাই ছিলেন বোধহয় গোপালগঞ্জে। জি জি জি, যেটা বলছেন হাদি ভাই, যে এটা কি আপনার কি মনে হচ্ছে যে আসলে একটা ট্র্যাপ করেছিল? মানে এটা তো আগে বলতে পারতো বা প্রয়োজনীয় প্রিকশনারি মেজার নিতে পারতো, এবং আমরা যতদূর জানি তারা এপিসিতে উঠতে চাননি, তাহলে এই ধরনের কি একটা পরিবেশ সৃষ্টির এজেন্সির ভেতর থেকে কোনো গন্ধ পান কিনা আপনারা? না, এখানে একটা বিষয় হাদি ভাই খুব স্পষ্ট করে বলছেন যে এটা সেখানে প্রিকশনারি মেজারের যথাযথ ঘাটতি ছিল, কিন্তু এটা আমাদের মনে হয় দায়িত্বশীল জায়গা থেকে এখন ট্র্যাপ বলতে চাচ্ছি না। কারণ বিষয়টা হলো যে আমরা দেখেছি যে বাংলাদেশের সব জায়গাতেই পুলিশ আর্মি থাকা সত্ত্বেও সেখানে আপনার সন্ত্রাস হচ্ছে, সেখানে মাদক হচ্ছে, সেখানে আপনার চাঁদাবাজি হচ্ছে, পুলিশ এবং আর্মি কিন্তু খুব কমই সেখানে নিয়ন্ত্রণ করতে পারছে। কিন্তু গোপালগঞ্জ যেহেতু এখানে আপনার আমরা মাদারীপুরে গিয়ে দীর্ঘ সময় অবস্থান করেছি আর্মির ক্লিয়ারেন্সের জন্য, সেক্ষেত্রে তারা রাস্তা ক্লিয়ার করে, যেখানে গাছ ফেলে রেখেছিল আপনার কিছু কিছু জায়গা আপনার ইট দিয়ে কংক্রিট দিয়ে বাধা সৃষ্টি করা হয়েছিল, সবগুলো কিন্তু ক্লিয়ার করেছে। কিন্তু ক্লিয়ার করার পর তারা সমাবেশ স্থল এবং চারপাশের যে অঞ্চলটা শহর, এই শহরে কিন্তু আর্মির অবস্থান ছিল। থাকা সত্ত্বেও আসলে কিভাবে আক্রমণ হলো এবং পুলিশ যেভাবে নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে এটা সত্য, কিন্তু যদি আমরা এখন এটাকে ট্র্যাপ বলি, আসলে আমরা তো আর্মির উপর আস্থা রাখতে চাই, আমরা এই পুলিশ বাহিনীর আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে চাই, আমরা বিশ্বাস করতে চাই যে তারা তাদের সাধ্যমতো চেষ্টা করেছিল, কিন্তু সেখানে গোয়েন্দা তথ্যের ঘাটতি ছিল, হয়তো তাদের ক্যাপাসিটি কনস্ট্রেন্ট ছিল, তারা সঠিকভাবে এটাকে ম্যানেজ করতে পারেনি। বাট এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ যে এটা এমন কোনো কঠিন কাজ ছিল না যে কয়েক হাজার জনতাকে
আপনার নিরস্ত্র করতে তাদেরকে তাদের কাছ থেকে এখানে আপনার কয়েক গাড়ি অথবা আপনার হয়তো বা 80 থেকে 90 জন যা কেন্দ্রীয় নেতার সিকিউরিটি এনশিওর করতে আমার মনে হয় না যে খুব বেশি ব্যাগ পেতে হতো। এবং আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন প্রথম যখন হামলা হয় মঞ্চে, তখন কিন্তু আমরা সেখানে ছিলাম না। তখন আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা সকালে গিয়েছিলেন সেখানে, এবং গোপালগঞ্জের যারা স্থানীয় নেতৃবৃন্দ, তারা কিন্তু নিজেরাই পাল্টা হামলা করে কিন্তু হামলা ঠেকিয়ে দিয়েছিল। সেক্ষেত্রে আমরা দেখেছি পুলিশ কিন্তু পাশে দাঁড়িয়েছিল, তারা কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি। জি। তো সেটার পর কিন্তু যখন কেন্দ্রীয় নেতারা যায় সেখানে, আমার মনে হয় আইন শৃঙ্খলা বাহিনীর যথেষ্ট নিরাপত্তা ঘাটতি ছিল, কৌশলের অভাব ছিল, এবং তাদের হয়তো সদিচ্ছাও ওইভাবে ছিল না। তো সেক্ষেত্রে জি, blame ধন্যবাদ, করতে পারছি না, বাট আমার মনে হয় যে এখানে ছিল। যে একটা কথা বলার পর একটু ফারুক ভাইকে আমি ওকে, সুযোগ যে দিই। ওই আরেকটা কথা, যেহেতু আমরা এলিগেশন ওখানে ভিডিওতে দেখালেন, এই জন্য বলা যে এনসিপি 100 লোকও পায় না। দেখেন, মাঝে মধ্যে আমরা যে সমালোচনা করি সবাইকে খুবই ভ্যালিড জায়গা থেকে, এটার যে উপকার হয় তার প্রমাণ হলো এনসিপিকে মিনিমাম 6 মাস ধরে বলেছে বাংলা মোটরের রাজনীতি দাঁড়াবে না, সারা দেশ ঘুরতে হবে, মানুষের কাছে যেতে হবে। কোনো যখন হয় না, ঠিকই নাহিদ ইসলাম যখন একটা প্রোগ্রাম করছিলেন, লোকের অনেক সংকট, এই সমালোচনা করবার পর তারা এটার কারণে হোক, নিজেদের বুঝের কারণে হোক, তারা যখন সারা দেশব্যাপী জুলাই যাত্রা করেছেন জুলাইতে, দেখেন তারা কিন্তু প্রচুর মানুষের সাড়া পেয়েছেন। এর মানে এই 100 লোকও যে হয় না যখন বলেছি, তখন কিন্তু এটা নিচে নেমে আসছিল, বাট তারা যখন ঘুরে আসলেন মানুষের সাথে কানেক্টেড ফিল করেছেন। তো আমাদের কথা হলো বিএনপি, এনসিপি, অধিকার পরিষদ, জামাত ইসলামী, যারাই বাংলাদেশপন্থী রাজনীতিটা করে, তাদের ওই সমালোচনাটা ভালোবেসে করা, যেটা শুধরে নিলে ইনশাল্লাহ বাংলাদেশের উপকার হয়। একটু ফারুক ভাইয়ের আপনার কাছে যেতে চাই। এখানে আমি আবার একটা আপনাকে সহজ করে দেই, যে এনসিপি নেতারাই বলছেন যে বিএনপি 50 থেকে 100 আসন, তো বাকি 200 কাদের? আর হচ্ছে যে ব্যাখ্যাগুলো দিলেন এনসিপির এই নেতা আমাদের, আমি আসবো হারুন ভাই, বেশ কয়েকটা প্রশ্ন আসছে, প্রশ্নগুলো একটু উত্তর দেই। যেমন আমাদের হাদি সাহেব বললেন যে আসলে এই যে শোকজ করা এটা আসলে উচিত হয় না, ইত্যাদি ইত্যাদি। আসলে শোকজটা কেন করছে এর ভিতরের উত্তরটা আমাদের জানা দরকার এবং বোঝা দরকার। ওরা যদি সত্যিকার অর্থে ফ্রেশ মাইন্ড নিয়ে ঘুরতে যেতেন, ওদের হৃদয়ে, মননে, মস্তিষ্কে যদি সত্যিকার অর্থে সৎ উদ্দেশ্য থাকতো, তাহলে কিন্তু ওরা এই যে রাগ ঢাক না রেখে একবারে পরিষ্কার করে উত্তর দিতেন। যেহেতু তারা অসৎ উদ্দেশ্য নিয়ে সেখানে কোনো না কোনো একটা মিটিং সিটিংয়ে গিয়েছে, দ্যাট মিনস তারা কিন্তু পরিষ্কার উত্তর দিতে পারে নাই। মানে ওরা যখন ঘুরতে গেছে, এটা যে বোল্ডলি বলবে, বোল্ডলি বলার জন্য আপনার সেই সৎ মানসিকতা, সৎ উদ্দেশ্য থাকতে হবে। আপনি যদি ফ্রেশ মাইন্ড, শর্ট মাইন্ড নিয়ে কোথাও যান, আপনি কিন্তু সেভাবে উত্তর দেবেন। আর আপনার ভিতরে যদি গন্ডগোল থাকে, অসৎ উদ্দেশ্য থাকে, ভিন্ন কোনো এজেন্ডা থাকে, আপনি জীবনেও আপনার মুখ দিয়ে সত্য বক্তব্যটা সেভাবে বলতে পারবেন না। এই জন্যই মূলত এই গন্ডগোলটা বেঁধেছে। দ্বিতীয়ত, আমাদের আলাউদ্দিন সাহেব একটা কথা বললেন যে তাদের কি ব্যক্তিগত কোনো জীবন নেই, লাইফ নেই, তারা ঘুরতে যাবেন ইত্যাদিতে। হ্যাঁ আছে, তবে এটাও মাথায় রাখতে হবে তারা কিন্তু কোনো সাধারণ ব্যক্তি নন। উনি যে প্রশ্নটা করছেন, যে আমি একটু আপনাকে কিউ ধরিয়ে দিই প্রশ্নটা, যে মিডিয়া তো অন্যায় করেছে, ট্রায়াল করেছে। না না না, মিডিয়ার যেটা কাজ মিডিয়া সেটাই করেছে। হয়তো পিটার হাসের যে নামটা আসছে, এটা হয়তো তারা কিভাবে করেছে আই ডোন্ট নো, বাট কার সাথে মিটিং হয়েছে না মিটিং হয় না ইত্যাদি ইত্যাদি সেটা ভিন্ন বিষয়। কিন্তু তারা যে ওখানে গিয়েছে, হোটেল অবস্থান করছে, এই তথ্যগুলো তো মিথ্যা না। এই তথ্যগুলো তো আমরা মিডিয়ার মাধ্যমে জেনেছি। সুতরাং মিডিয়া তো এই জায়গাতে তাদের একটা দায়িত্ব তারা পালন করেছে। হয়তো সেই দায়িত্ব পালন করতে গিয়ে তারা একটু বেশি বাড়াবাড়ি করে তাদের ব্যক্তিগত জীবন থাকবে না। না, আসবো। এখন কথা হচ্ছে ব্যক্তিগত জীবন প্রত্যেকটা মানুষেরই রয়েছে, কিন্তু আপনি যখন একটা নির্দিষ্ট দায়িত্বে থাকবেন বা কোনো চেয়ারে থাকবেন বা জনগণের কাছে দায়বদ্ধ থাকবেন, তখন কিন্তু আসলে মানে প্রাসঙ্গিক অর্থে, কার্যত পক্ষে আপনার ব্যক্তিগত লাইফ বলতে কোনো কিছুই থাকে না, সবকিছুই জনগণের কাছে দায়বদ্ধ। আসবো ব্রাদার, আসবো। তারা কিন্তু এই মুহূর্তে কোনো সাধারণ মানে এজ ইউজুয়াল কোনো পিপল না, জনগণ না। বুঝতে হবে তারা এই গণ আন্দোলনের পোস্টার বয়, এই গণ আন্দোলনের তারা মেইন স্টেক হোল্ডার, তারা ব্যানারের সামনে একজন সম্মুখ যোদ্ধা। সারা বাংলাদেশে তাদেরকে চিনে জানে। তারা এখান থেকে যদি কোথাও যায়, সারা বাংলাদেশের জনগণ ভিডিও আবার ফাঁস হবে, গোয়েন্দা সংস্থাটা করবে কেন? আজব কাহিনী। আপনি ধরেন যে ওখানে যাবেন গোপনে, আপনি ওখানে মিটিং করবেন, সিটিং করবেন, আর গোয়েন্দা সংস্থা ফাঁস করলে এটা অপরাধ করে ফেললো। না ভাই, আমার ব্যক্তিগত সাংবিধানিক অধিকার, প্রফেশনালিজমের জায়গা থেকে আপনি সেটা ধরেন যে গোয়েন্দা সংস্থাকে লায়াবল করতে পারেন, দায়ী করতে পারেন যে তারা তাদের প্রফেশনালিজম ভঙ্গ করেছে, সেই প্রশ্নটা করতে পারেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু তারা যে সেখানে গেল এরকম একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দিনে, আপনি এই প্রশ্নটা করলে এটাকে কেন অযৌক্তিক বলছেন? আপনি বলেন তারা অপরাধ করেছে, তারা কেন গেল, কার সাথে মিটিং করেছে, এটা জনগণের অধিকার আছে জানার, এটা জাতীয় নাগরিক পার্টির দায়িত্ব। আমরা আরো একটা বিরতি নিয়ে আসতেই হবে, আমার একটা বিরতি নিয়ে আসতে হবে। আমরা দর্শক আরো একটি বিরতি নিচ্ছি, ফিরবো একটু পরেই। ফ্যাক্ট চেকের সঙ্গেই থাকুন দর্শক। বিরতির পর আবারও ফিরে এলাম ফ্যাক্ট চেক নিয়ে।
কথা বলছিলেন ফারুক হাসান মুখপাত্র গণ অধিকার পরিষদ, আপনি যদি ওই জায়গাটা একটু সংক্ষেপে বলতেন। আমি আবার প্রশ্নটি করি, একজন ব্যক্তিগত তাদের জীবন থাকবেন, আবার গোয়েন্দা সংস্থা তথ্য ফাঁস করে দেবে, সেই ক্লিপগুলো বাইরে চলে আসবে, আমরা দেখেছি। এটা মিডিয়া এগুলো প্রকাশ করে কি অন্যায় করেনি? আমি এটা ক্লিয়ার করে দেই, ধরেন যে প্রফেশনালিজমের দিক দিয়ে হয়তো গোয়েন্দা সংস্থা সেটা ঠিক করে নাই বা তারা অপরাধ করছে, হোয়াটএভার, এটা তাদের জায়গা থেকে তারা লায়েবল, এবং এই প্রশ্নটা আমরা তুলতেই পারি। এখন আমাদের কথা হচ্ছে, আমরা যারা জনগণের জন্য রাজনীতি করি, জনগণের কল্যাণের কথা বলি, নতুন বন্দোবস্তের কথা বলি, এখন আমি আমার জায়গা থেকে কেন জনগণকে মিথ্যা বানোয়াট বন্দোবস্ত জনগণের সামনে উপস্থাপন করছি? হোয়াট, এটা কেন করছি? আমি কি করব না করব, আমার এজেন্ডা কি, এটা যদি জনগণের সামনে ক্লিয়ার করে দিই, পরিষ্কার করে দিই, তাহলে তো জনগণ এই প্রশ্নগুলো উত্থাপন করবে না। এই যে তারা এরকম একটা গুরুত্বপূর্ণ দিনে গেল, কেন গেল? তারা তো অন্য কোনো দিনকে বেছে নিতে পারতেন, অন্য সময় যেতে পারতেন, একসাথে কেন 5 জন গেল? এই প্রশ্নের উত্তর কি জাতীয় নাগরিক পার্টি আজ পর্যন্ত দিতে পেরেছে? পারে নাই। তো এগুলো নিয়ে নানান কথা আছে, নানান ধরনের যে আলোচনা আছে, সেদিকে আমি আর যেতে চাই না। এটা জনগণ ইতিমধ্যে ধরুন যে পরিষ্কার হয়ে গেছে কেন গেছে তারা, ইত্যাদি ইত্যাদি। এবার গোপালগঞ্জের যে ঘটনাটা, গোপালগঞ্জে তারা যেদিন যাবে, দেখেন তারা 30টি জেলায় কিন্তু পদযাত্রা করেছে। এই পদযাত্রা নিয়ে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের প্রশংসা করেছে, আমরাও করেছি। আমরাও বলেছি যে তাদের এই উদ্যোগটা প্রশংসনীয়, এবং তারা জনগণের সাথে যে কানেক্টিভিটি তৈরি করছে, এটা রাজনীতির জন্য অত্যন্ত জরুরি ছিল তাদের জন্য। কিন্তু সমস্যাটা হলো, যখনই তারা গোপালগঞ্জ যাবে, হঠাৎ করে পদযাত্রার পরিবর্তে মার্চ টু গোপালগঞ্জ দিল, তারা নাম চেঞ্জ করে দিল। তো এটা কেন তারা দিল তারাই জানে, এই উত্তর আজও তারা জাতির সামনে পরিষ্কারভাবে উপস্থাপন করতে পারে নাই। এবার আসেন, যেদিন তারা গোপালগঞ্জ যাবে, তার আগের দিন তারা আর্মি, পুলিশ, হোয়াটএভার প্রশাসনে যারা রয়েছে তাদের সাথে তারা মিটিং করেছে। মিটিং করে তাদের নিরাপত্তা ইত্যাদি ইত্যাদি, হয়তো তারা একটা কনফার্মেশন নিয়েছে যে আমরা আগামীকালকে যাচ্ছি, আপনারা আমাদের নিরাপত্তা দেন, এটা সেটা ইত্যাদি। হয়তো প্রশাসনের দিক থেকে তাদেরকে শতভাগ নিরাপত্তার যে কনফার্মেশন এটা দিয়েছে, আর ওই নিরাপত্তার কনফার্মেশন পাওয়ার পরে, ওই কনফার্মেশনের পরে আস্থা রেখে তারা হয়তো তার পরের দিন সেখানে রওনা দিয়েছে। এখন এখানে আমার যেটা অ্যানালাইসিস, যে জাতীয় নাগরিক পার্টি এই যে প্রথম যে সংঘর্ষটা, এটা তাদের পরিকল্পনাতে তারা ঘটিয়েছেন। ওই সময় জাতীয় নাগরিক পার্টির বেশ কয়েকজন নেতার নামে নানান জায়গা থেকে যে দুর্নীতির অভিযোগ, চাঁদাবাজির অভিযোগ, বিভিন্নভাবে এত নিউজ তাদের বিরুদ্ধে আসছে, তাদের ইমেজ একবারে ডাউন থেকে ডাউনের দিকে, তলানের দিকে। তো আমার ধারণা, তারা তাদের ইমেজ উদ্ধারের জন্য গোপালগঞ্জে পরিকল্পিতভাবে এরকম একটা পরিস্থিতি তৈরি করেছে কিনা, এটাও কিন্তু আজকে জনগণের পক্ষ থেকে একটা প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। কেন আমি বলছি, এর 15 দিন আগে তাদের নেতারা প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন যে সারা বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু গোপালগঞ্জ স্বাধীন হয় নাই। দ্যাট মিনস গোপালগঞ্জ হচ্ছে একটা পরাজিত এলাকা, এটা এখনো স্বাধীন করতে পারে নাই, এটাকে মুজিবল্যান্ড আমরা হিসেবে ঘোষণা দিচ্ছি, ইত্যাদি ইত্যাদি। এখন আমার প্রশ্ন, বাংলাদেশের এই 56,000 বর্গমাইল এলাকার যে ল্যান্ড, যে জায়গাটি এখন আপনারা স্বাধীন করতে পারেন নাই, এরকম একটা পরাধীন ল্যান্ডে আপনারা কিভাবে অন্যান্য বা অপরাপর যে রাজনৈতিক দলগুলো রয়েছে গোপালগঞ্জে, তাদের সাথে কনসাল্ট বা আলোচনা না করে আপনারা সেখানে ঢুকলেন? আবার আরেকটা প্রশ্ন, তারা একই সাথে এটাও ঘোষণা দিয়েছে যে এই পুলিশ প্রশাসন যথাযথভাবে ফাংশনাল না, এদের উপরে আস্থা রাখা যায় না, এরা জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ, ইত্যাদি ইত্যাদি। দেখেন, দুটো টুইস্ট। এক, যে প্রশাসন জনগণের আস্থার জায়গায় তারা নেই, জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ, এই প্রশাসনের কনফার্মেশনের উপরে আস্থা রেখে তারা সেখানে কেন গেলেন? সেকেন্ড কোয়েশ্চেন, ওটা তো স্বাধীন হয় নাই ভাই, মুজিবল্যান্ড, তারাই বলেছে যে এটা এখনো পরাধীন এলাকা। তাহলে এরকম একটা পরাধীন এলাকায় আপনি যখন যাবেন, ওখানে জামাত আছে, বিএনপি আছে, গণ অধিকার আছে। গণ অধিকার আমরা বিশাল শোডাউন দিয়েছি কিছুদিন আগেই, তাদের আগেই তারা এই দলগুলোর সাথে ন্যূনতম যোগাযোগ পর্যন্ত করে নাই। তাহলে কি এখান থেকে এই সন্দেহের উদ্রেক হতে পারে না যে তারা নিজেরাই একটা কেচাল লাগিয়ে জনগণের সামনে এরকম একটা ধরেন যে পরিস্থিতি তৈরি করে তাদের যে ড্যামেজ হওয়া যে ইমেজ, এটাকে উদ্ধারের জন্য তারা পরিকল্পিতভাবে ঘটিয়েছেন? এই গোপালগঞ্জে শেষের দিকে যেটা ঘটেছে, ধরেন ঘটনা যখন ঘটে গেছে, এরপরে এটা আসলে আউট অফ কন্ট্রোল, যখন আউট অফ কন্ট্রোলে চলে গেছে, তখন আসলে আর উপায় ছিল না, বাধ্য হয়ে আর্মির সহায়তা নিয়ে তাদের। আমরা একদম শেষ পর্যায়ে, তো আমরা আবার ওদিকে এনসিপি নেতার বক্তব্য শুনবো। তার আগে হাদি ভাই, গোপালগঞ্জের ঘটনায় আপনি খুব উত্তেজিত ছিলেন এবং গোপালগঞ্জকে তো ডিস্ট্রিক্ট হিসেবে অ্যাবলিশ করার কথাই বলেছেন। আবার আপনার যে ল্যাঙ্গুয়েজ, তাতে অনেকে বলছেন যে অশ্লীল কথাবার্তার, ভদ্রগালির একটা শৈল্পিক জায়গায় আপনি নিয়ে গেছেন। আমরা পুরোটা শুনতে পারবো না, আপনার বক্তব্যটি শুনি। গালিকে শিল্পের বাংলাদেশের অস্তিত্ব থাকবে না যদি গোপালগঞ্জ বাইচে থাকে। গোপালগঞ্জের প্রত্যেকটা উপজেলা ভাগ কইরা, পাশে মাদারীপুর, ফরিদপুর, প্রত্যেকটা জেলার সাথে অ্যাটাচ করে দেওয়া লাগবে। যে আপনি তো গোপালগঞ্জের প্রত্যেকটা উপজেলাকে ভাগ করে করে বাংলাদেশের 64 জেলা 63 করে ফেলছেন, এবং ওখানে আপনার যে গালি, যেটাকে আপনি গালিকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন, প্রথমত গালিকে শিল্পের পর্যায়ে কিভাবে নিচ্ছেন আপনি? গালিকে আসলে এখন দেখেন, ইস্যু হইল আপনি এইখানে যেটা ফ্যাক্ট,
রাজপথের একটা প্রোগ্রাম, এখন আমরা একটা স্টুডিওতে বসে দেখতেছি। দেখেন প্রত্যেকটা জিনিসের একটা বিউটি আছে। ইভেন আমি এখন আপনার সাথে যেই টোনে কথা বলতেছি, আমি যখন রাজপথে দাঁড়িয়ে একটা সমাবেশে দাঁড়াবো অথবা একটা রাউন্ড টেবিলে বসবো, প্রত্যেকটা একটা ভিন্ন ভিন্ন বিউটি আছে। জি। আমরা বরং যেটা এই যে শান্তিনিকেতনী জবান, যেইটা দিয়া হাসিনা গুলি করে মানুষের চক্ষু প্রেয়ে ফেলতেছে, সেইটারে সরানো যায় না। আমাদের বাচ্চারা ঠিক যেই শব্দে নাইমা হাসিনারে নামাইছে, এগুলোর আমরা গালি বলি না, এটারে আমরা বলি যে মুক্তির মহাকাব্য। সুতরাং যারা এইগুলোর গালি হিসেবে ফ্রেমিং করতে চায়, মানে একটা জঘন্যতম হত্যাকারী, সেই হত্যাকারীর আপনি রবীন্দ্রসঙ্গীত গাই নামাইবেন? পারলে তো 15 বছরই পারতেন। সুতরাং আমাদের যেই ছেলেরা যেই মেয়েরা ঠিক যা বলছে এইটা হলো মুক্তির মহাকাব্য। কিন্তু ওইটা আপনি আমি এখন গুলি করে আমার এখানে বলাইতে পারবেন? এইটা আমি রাস্তার স্লোগান রাস্তায় বলবো, রাউন্ড টেবিলের কথা ইংলিশ মিলিয়ে একটু ভাব নিয়ে বলবো, এইখানে খুবই একটা সুশীল আলাপ দিব। প্রত্যেকটা জায়গার একটা বিউটি আছে। আপনি এখন আমার গুলি করাইলে তো ওই রাজু ভাস্কর যে স্লোগান এখানে দেখাইতে পারবেন না, নাম্বার 1। নাম্বার 2 হইল শাহবাগ যারে কোলে তোলে কয়দিন পর তারে পাইলছে। আচ্ছা আপনার, হ্যাঁ ঠিক আছে, আর আমরা না দিই এটা রোগের। জি। শাহবাগ যারে কোলে তোলে, হ্যাঁ আপনি খেয়াল করেন না, শাহবাগ হলো এমন একটা জিনিস বাংলাদেশে যার কাঁধে চড়ছে তাকে জনবিচ্ছিন্ন করছে। এবং এই শাহবাগটা সব থেকে এখন বড় মুশকিল, তারা আওয়ামী লীগের তো সর্বনাশ করছে, এখন তারা বিএনপির কাঁধে সওয়ার হতে চায়। এবং জনবিচ্ছিন্ন হওয়ার জন্য এটুকুনি যথেষ্ট, শাহবাগকে যদি আপনি ওই পরিমাণ স্পেস দেন। আপনাদের একদমই শেষ করতে হবে। আমরা খালি 1 মিনিটের জন্য যাব আপনার এনসিপি নেতা আলাউদ্দিন মোহাম্মদ। আলাউদ্দিন ভাই শুনতে পাচ্ছেন তো? জি জি শুনতে পাচ্ছি। জি, আমি ওই জায়গাটাই যাচ্ছি যে এক জায়গায় যে একটা কথা আপনাদের এনসিপি নেতা বলেছেন, নাসিরউদ্দিন পাটোয়ারী সাহেব, যে বিএনপি 50 থেকে 100 আসন পাবে। আপনারা কত পাবেন? বিএনপির এই কম সিট কেন দিচ্ছেন, আপনারা বেশি কেন পাবেন? একটু যদি সংক্ষেপে বলতেন। আপনি লাস্ট বক্তা আমাদের। হ্যাঁ, আমরা কয়টা আসন পাবো এটা ভোট হলে দেখা যাবে। না, আমি আবার প্রশ্নটি করি আপনাকে, যদি আমি জি, বলতে জি, পারি, আপনি যদি যেটা নাসিরউদ্দিন বলছেন যে পাটোয়ারী সাহেব বাকি বলতে দুটোকে পারে বিএনপি পাবে 50 থেকে 100, আপনারা কত পাবেন সেটাও তো বলতে পারা উচিত। কারণ এটা তো অবজারভেশন, আপনার দলের একজন নেতার, সে তো মাঠ দেখেছে। জি বলেন এবার, আমি শেষ করবো অল্পতেই। না ঠিক আছে, আপনি যেটা বলছেন যে আমরা কয়টা আসন পাবো এটা তো এখনো বলা যাচ্ছে না, কারণ আমাদের দল এখন রেজিস্ট্রেশন পায়নি। পাশাপাশি এখানে আরো অনেক সাংগঠনিক ব্যাপার আছে। আর সবচেয়ে বড় কথা হলো যে আসন দিয়ে রাজনীতিটা হবে না। আগামী রাজনীতিটা হবে আসলে এই জুলাইয়ের প্রতি কতটা কমিটেড আমরা, নাগরিক অধিকারের প্রতি কতটা কমিটেড, এবং আমরা নিশ্চয়ই আলাউদ্দিন মোহাম্মদ, আমরা আরেকদিন আপনার কথা শুনবো একদম শেষ পর্যায়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলাউদ্দিন মোহাম্মদ, যুগ্ম সচিব এনসিপি, শরীফ ওসমান হাদি, মুখপাত্র ইনকলাব মঞ্চ, আমাদের সবার প্রিয় তিনি, এবং ফারুক হাসান, মুখপাত্র গণতান্ত্রিক পরিষদ। কারণ সবার প্রিয় বলছি শরীফ ওসমান হাদিকে, কারণ তার দলটা কোনো পলিটিক্যাল দল না, তিনি একটি সামাজিক সংগঠন চালান নিশ্চয়ই। দর্শক, আজকে এ পর্যন্তই। প্রতি রোববার রাত 10টায় এই আমরা ফ্যাক্ট চেক অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে হাজির হই। সে পর্যন্ত বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।